আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল কোরআন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো একজন আদর্শ শিক্ষকের করণীয় ও বর্জনীয় এ বিষয়ে। আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষক শ্রেণীকে অবমূল্যায়ন করা হচ্ছে, অথচ এই শিক্ষক শ্রেণী সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে সম্মানিত একটি শ্রেণী। যদি আমরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি, তাহলে এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারব। আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরকে আমরা শুভ বুদ্ধিসম্পন্ন হিসেবে গড়ে তুলতে পারব। যে কাজ আমি একজন পিতা হিসেবে করতে পারি না, সেটা আমাদের এই শিক্ষক মহাশয়রা তাদের দায়িত্ব পালনের মাধ্যমে তাঁরা আমাদের সন্তানদের গড়ে তুলে দেন। আমরা সেই শিক্ষক, সেই টিচার, সেই স্যার শ্রেণী, আমাদের দায়িত্ব অনেক বেশি, আরও বেশি দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব সম্পর্কে আমাদেরকে যত্নবান হতে হবে। আসুন আমরা আজকে জানি একজন আদর্শ শিক্ষকের করণীয়। মূলত 3 থেকে 5টি পয়েন্টের উপরেই আমরা কথা বলতে চাই। প্রথমত, শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আপনি স্যার হিসেবে আত্মবিশ্বাস যদি গড়ে তুলতে পারেন, তাহলে আপনার স্টুডেন্ট আপনার কাছে খুব সহজেই আপনার কথা, আপনার বিষয়, আপনার সাবজেক্টটাকে বুঝে নিতে সক্ষম হবে। আর যদি আপনি আত্মবিশ্বাস গড়ে তুলতে না পারেন, তাহলে আপনি 40-45 মিনিটে তাকে বোঝাতে পারবেন না, 1-1.5 ঘন্টায়ও বোঝাতে পারবেন না। আত্মবিশ্বাস গড়ে তুলতে চাই। আত্মবিশ্বাস গড়ে তুলতে গেলে আমাদের 3টি দিক দেখতে হয়। 1, নির্দিষ্ট একটি লক্ষ্য তৈরি করা। আপনি এই মাসে তাকে কি পড়াবেন, বা আজকে সাবজেক্টটায় কি তাকে বোঝাবেন, অথবা এই সেশনে আপনি কি তাকে পড়াতে চান বা তাদেরকে পড়াতে চান, এই বিষয়টা তাকে আপনি পরিষ্কার করে দেন। আপনার উপর আত্মবিশ্বাস বেড়ে যাবে। 2, প্রতিনিয়ত আশ্বস্ত করুন স্টুডেন্টদেরকে, ভয় দেখাবেন না, তাদের আশ্বস্ত করুন খুবই ভালো হয়েছে, আরো ভালো করা দরকার। দ্বিতীয়বার বলুন অতি চমৎকার হয়েছে, অল দ্য বেস্ট। তৃতীয়বার বলুন যে এত ভালো অন্যের দ্বারা সম্ভবই না, যেটা তোমার দ্বারা হয়েছে। আপনি এভাবে তাকে বারবার উৎসাহিত করুন, তার উদ্যোগ আরো বেড়ে যাবে, তার কঠিন পড়াটা তার কাছে আরো সহজ হয়ে যাবে, আপনার ভাষাটা তার জন্য আরো সরলতম হয়ে যাবে। অতএব প্রতিনিয়ত তাকে আশ্বস্ত করুন। 3, প্রযুক্তির ব্যবহার। বর্তমান যে প্রযুক্তিপনা মানসিকতা, আধুনিক মনা মানসিকতা, এই প্রযুক্তির যে কার্যকারিতা, যে উপকারিতা, এটা আপনি ক্লাসের মাধ্যমে ওই প্রযুক্তিকে ব্যবহার করে আপনি তার ব্রেনে এটা পৌঁছে দিন, তার মেধার বিকাশ ঘটান। যদি আপনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্টুডেন্টকে বোঝাতে পারেন, তাহলে আপনি সফল টিচার, আপনি সফল স্যার, আপনি একজন যোগ্য শিক্ষক মহাশয়। অতএব প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে শিক্ষার্থীকে আরও সহজভাবে তার মেধার বিকাশ ঘটানো সম্ভব। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা জানব সেটি হলো
আপনি যে ক্লাসরুমে আছেন এই ক্লাসরুমটাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। তার জন্য কয়েকটি বিষয় আমাদের লক্ষণীয়। প্রথমত, ক্লাসের নিয়ম কানুন নির্ধারণ করা। যেমন স্টুডেন্টদেরকে আপনি বললেন, তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবে। যদি কারোর কোনো কিছু বলার থাকে তাহলে একটা সংকেত আপনি বুঝিয়ে দিলেন, যেমন হাত উঁচু করবে। যে স্টুডেন্ট হাত উঁচু করলো তাকে আপনি সময় দেবেন কথা বলার জন্য। এরপর আপনি তাদেরকে বলবেন যে তোমরা একজন কথা বলছে এমন সময় অন্যজন কথা বলবে না, একজনের কথা শেষ হবে তারপর আরেকজন কথা বলবে ইত্যাদি। এভাবে তাদেরকে নিয়ম কানুন নির্ধারণ করা আমরা শেখাতে পারি এবং নিয়মাবর্তিতা তাদের মধ্যে আমরা বজায় রাখতে পারি। তারপর ক্লাসরুমে ক্যাপ্টেন নির্বাচন করা এবং মাঝে মাঝে এটার পরিবর্তন করা। রোল নাম্বার হিসেবে বা র্যাঙ্ক হিসেবে অথবা যে হিসেব হোক না কেন আপনি তাকে নেতৃত্ব সেটিং করে দিন এবং এটা মাঝে মাঝে সপ্তাহে বা 2 সপ্তাহে বা মাসে পরিবর্তন করুন। ঘুরিয়ে ফিরিয়ে সব স্টুডেন্টদেরকেই নেতৃত্ব দেওয়ার যে প্রবণতা, এটা আপনি শিক্ষাদান করুন। আপনার ক্লাস যখন টিচার ক্লাসে থাকবে না তখনও নিয়ন্ত্রণে থাকবে। তৃতীয়ত, শিক্ষাদানে সবসময় শিক্ষককে প্রস্তুত থাকতে হবে। আপনি যে শিক্ষা, যে পাঠদানটা আজকে দিতে চান সেটা আপনি অনেক আগে পড়েছেন, আপনি খুবই পারদর্শী, তারপরেও আরেকবার দেখে নিন, আরো 2 বার দেখে নিন। যদি আপনি সেটা করেন তাহলে আপনি আপনার স্টুডেন্টদেরকে বোঝাতে সবথেকে সহজ এবং স্বল্প সময় আপনি বোঝাতে পারবেন। আর আপনি সেই 6 মাস আগে পড়িয়েছেন, আপনি সেই 3 সপ্তাহ আগে পড়িয়েছেন, আজকে দেখবেন এখানে যে আপনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা মিসিং হয়ে গেছে। অতএব প্রস্তুত থাকতে হবে। যে বিষয়টা আপনি বোঝাতে চান তার সঠিক জ্ঞান আপনাকে রাখতে হবে এবং আপনাকে অতি উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, ব্যবহারের অধিকারী হতে হবে। আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার হাঁটা চলা, ওঠা বসা, আপনার সব কিছু ওই স্টুডেন্টদের মধ্যে প্রভাব বিস্তার করে। আপনি যদি একটু খারাপ স্বভাবের হন তাহলে স্টুডেন্টরা আপনাকে দেখে হাসাহাসি করবে। আপনার যদি মুখ বেশি চলে, কথাগুলি যদি একটু মাপ ছাড়া হয় তাহলে স্টুডেন্টরা আপনাকে দেখে বিভিন্ন রকম হাসাহাসি করবে। যেন এগুলি না করে তার জন্য আপনাকে অতি উত্তম স্বভাবের অধিকারী হতে হবে। তারপর শিক্ষাদান পদ্ধতির মধ্যে বৈচিত্র্যতা আনতে হবে। আজকে যেমন ক্লাস করাচ্ছেন এক ধাঁচে, কালকে ধাঁচটা একটু অন্যরকম হবে। আজকে কথা বলছেন যে লেভেলে, কালকে এর থেকে একটু উন্নত লেভেল হবে। আজকে আপনার পড়ানো যে কোয়ালিটি, আগামীকালকে কোয়ালিটি এর থেকে উন্নত হবে। যদি আপনি আপনার এই পড়ানোর বৈচিত্র্যে, পদ্ধতির বৈচিত্র্যতা আনতে পারেন তাহলে আপনার সামনে যে স্টুডেন্টটি আসুক সে আপনাকে পছন্দ করবে। শিক্ষক এটা যে ছাত্রদের জন্য কতটা ভালো এবং কতটা মন্দ তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি। একবার আমাদের প্রতিষ্ঠানে একজন টিচার আসলেন, খুবই ভালো টিচার, ভালো শিক্ষক। তার ক্লাসে যখন আমরা গেলাম মুগ্ধ হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম যে পড়াশুনো যদি করি তো এই স্যারের কাছেই করব। অন্য স্যারেরা যখন ক্লাসে আসেন তখন মন বসে না। আমরা আবেদন জানালাম যে আমাদের সবগুলি ক্লাস অমুক স্যারকেই নিতে হবে। এরপর ওই স্যার একসময় আমাদের প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে গেলেন। ওনার জায়গায় আরেকজন স্যার আসলেন। তিনি ক্লাস নেওয়াতে, পড়ানোতে এত খারাপ এবং অভিজ্ঞতা এত খারাপ, ব্যবহারে এত খারাপ
যে তার এই খারাপ ব্যবহার আর খারাপ পড়ানোতে আমরা মনে মনে ঠিক করে নিলাম যে আমরা এই প্রতিষ্ঠানেই আর পড়ব না। তো চিন্তা করুন, একজন শিক্ষকের ভালো আচরণে, ভালো পড়ানোর কৌশলে আমরা মুগ্ধ হয়ে ওনাকে দিয়েই সব ক্লাস করাতে চাইলাম। ওই একই সাবজেক্ট অন্য একজন শিক্ষক যখন এসে নিলেন, পরবর্তীতে আমাদের ঘৃণা জন্মে গেল প্রতিষ্ঠানের উপর, এই সাবজেক্টের উপর। মনে হলো এই সাবজেক্টই পড়বো না, এই প্রতিষ্ঠানেই পড়বো না। শিক্ষকের অভিজ্ঞতা এবং তার ভালো ব্যবহার ছাত্রছাত্রীদের মধ্যে, স্টুডেন্টের মধ্যে একটা ব্যাপক প্রভাব বিস্তার লাভ করে। এটা তার একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। তাই পদ্ধতির মধ্যে বৈচিত্র্যতা থাকতে হবে। চতুর্থত আমরা যেটা দেখব, শিক্ষক সর্বক্ষণ নিয়মবর্তিতাপূর্ণ হবে। নিজে যে পাঠদান করাবেন তা যেন তার অঙ্গ প্রত্যঙ্গ এবং নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে প্রকাশিত হয়। আপনি ক্লাসে 45 মিনিট আছেন, আপনার মুখ কথা বলছে, আপনার হাতও কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। একজন স্টুডেন্ট, একজন ছাত্রছাত্রী সে বুঝে নেবে, স্যার আমাকে এটা মুখে বলেছেন আর এই একই কথা হাতে আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমাকে চোখে বুঝিয়ে দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গে, তার বৈশিষ্ট্যে, তার আচরণে তার বহিঃপ্রকাশ ঘটবে। মুখে কথা বলছি, এটা অডিও, আর আমি অঙ্গ প্রত্যঙ্গে যেটা দেখাচ্ছি এটা ভিডিও। অডিও এবং ভিডিও দুইভাবেই যদি একটা স্টুডেন্ট পায় তাহলে সে 100% নিতে পারবে। কারণ ভিডিওটা একটা বাচ্চা সে নিতে পারে 60 থেকে 65%, আর অডিওটা নিতে পারে 30 থেকে 35%। পার্সেন্টেজে অনেক ব্যবধান। অতএব ভিডিও এবং অডিও উভয়টাই আপনার মুখের কথা, অঙ্গ প্রত্যঙ্গ, নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যেও সেই পড়ানোটা প্রকাশিত হবে। সবসময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কঠোরতা অবলম্বন করা যাবে না। আপনি হবেন বিনম্র, পঠন এবং পাঠনে কৌশলগত শ্রেষ্ঠতম দিক আপনি ধারণ করবেন। আপনি কখনো তাকে হাত দিয়ে চড় মারবেন না, গালমন্দ করবেন না, আপনি কখনো নিজ হাতে তাকে শাসন করবেন না। আপনি তাকে শিক্ষাগত অভিজ্ঞতা দিয়ে আপনি তাকে জয় করবেন, আপনি তাকে ক্যাপচার করবেন। সে আপনার কাছে আপেলের ন্যায়, কমলা লেবুর ন্যায়, রসগোল্লার ন্যায়, সুস্বাদু খাদ্য গ্রহণের ন্যায় আপনার কাছে শিক্ষা অর্জন করতে আসবে। একটা পাকা ফল গাছে পাকা ফল ঝুলছে, একটা বাচ্চা বারবার তাকায়, বারবার ওটা পেতে চায়, কারণ ও জানে ওর মধ্যে স্বাদ আছে, অনুভূতি আছে, মজা আছে। আপনি টিচার, আপনি শিক্ষক, যখন আপনি পাকা ফলের ন্যায়, স্বাদযুক্ত খাবারের ন্যায়, আহারের ন্যায় শিক্ষাটাকে আপনি উপস্থাপন করতে পারবেন, সে সর্বক্ষণ আপনার দিকেই তাকিয়ে থাকবে, কখন আপনি দেবেন আর আপনার ছাত্রছাত্রীরা আহরণ করবে। এটা হলো টিচার এবং স্টুডেন্টদের মধ্যে এক নিবিড় সম্পর্ক, আদান প্রদানের এক উপকরণ। শিক্ষণ পদ্ধতিতে অতি কঠোরতা অবলম্বন করা যাবে না এবং খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ছাত্রছাত্রীদের কোনো ত্রুটির জন্য তাদের উপর রাগ, গোসা, অভিমান করা যাবে না। একটা ছাত্র আজকে ভুল করলো, আবার গতকাল ভুল করেছে, তার আগের দিন ভুল করেছে, ওকে বের করে দিতে হবে, ওকে প্রতিষ্ঠানে রাখা যাবে না, ও সবসময় খারাপ, এটা মনে রাখা যাবে না। কারণ আপনি হলেন ওই ছাতার ন্যায়, যে ছাতা বৃষ্টি এসেছে আমরা মেলে মাথার উপর ধরেছি, বৃষ্টিটাকে গ্রহণ করে বাইরে সাইড আউট করে দিয়েছে, আমাদের গায়ে লাগতে দেয়নি, আবার বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি, আবার বৃষ্টি এসেছে আবার মেলে মাথার উপর ধরেছি। সে একবারও ভাবেনি যে আমি বারবার বৃষ্টিতে ভিজবো কেন, আমি ছাতার মালিকটাও একটু বৃষ্টিতে ভিজুক, এটা সে ভাবেনি। আপনি হলেন স্টুডেন্টদের জন্য ছাতার ন্যায়। যতবারই আপনি ভিজবেন ততবারই আপনার স্টুডেন্ট সুরক্ষা পাবে। আপনি তাদের নিরাপত্তা দানকারী, আপনি তাদের সুরক্ষা দানকারী। অতএব আপনি তাদের উপর কোনো অবস্থাতেই
প্রতিহিংসায় মাতবেন না, রেগে যাবেন না, ক্ষোভে ফুঁসবেন না। আপনি হবেন সহনশীল, আপনি হবেন উদার। আপনি আপনার ছেলেটা, আপনার নিজের মেয়েটার সাথে যে ব্যবহার করেন, আপনার ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রীর সাথে তদ্রূপ ব্যবহার করবেন। আপনি আপনার ছেলে মেয়েকে দেখে যেমন ফুরফুরে মেজাজে থাকেন, হালকা মেজাজে থাকেন, তাদেরকে দেখে আপনার মধ্যে ভালো অনুভূতি জাগে, আপনার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে দেখেও আপনার ওইরূপ অনুভূতি রাখতে হবে। তাহলে আপনি তাদের কথাটাকে সহজভাবে বোঝাতে পারবেন, তারাও আপনার কথাটা সহজভাবে নিতে পারবে। এদিকে আমাদের বারংবার খেয়াল রাখা অতীব জরুরি। শিক্ষার্থীদের মাঝে ন্যায় বিচার বজায় রাখতে হবে। অনেক সময় অনেক টিচার একজনকে একটু এক চোখে দেখে, আরেকজনকে আরেক চোখে দেখে। এমনটা করা অন্যায়। আপনার ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, তারা যেন বুঝতে পারে যে হেদায়েতুল ইসলাম স্যার এসেছেন, উনি সামনের কাতারে যারা বসে আছে তাদেরকেও যেমন মনে করে আমি পিছনের কাতারে জায়গা পেয়েছি, আমাকেও তদ্রূপ ভাবে। মাঝখানের স্টুডেন্টরাও যেন মনে করে যে স্যার আমাদেরকেও সমান খেয়াল রাখে। ন্যায় বিচার। একজন অন্যায় করলো, আপনি তাকে শাসানির নামে এমন আতঙ্ক সৃষ্টি করলেন, বাকি সকলে ঘাবড়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। এমনটা কাম্য নয়, এমনটা টিচিংয়ের প্রকরণও নয়, শিক্ষণ পদ্ধতিও নয়। এগুলি একসময় ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায়, বিজ্ঞানের ছোঁয়ায় আমরা এখন জানতে বুঝতে পেরেছি যে ওইভাবে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাকে 1 ক্লাস পাস করানো যায়, 2 ক্লাস পাস করানো যায়, 2 দিন স্কুলে আনা যায়, কিন্তু পিটিয়ে জবরদস্তি করে তাকে প্রকৃত জ্ঞানী করে গড়ে তোলা যায় না। অতএব আপনি ন্যায় বিচার বজায় রাখবেন স্টুডেন্টদের প্রতি। কাউকে কাছে, কাউকে দূরে, কাউকে আপন, কাউকে পর, এমনটা ভাববার অবকাশ শিক্ষকের জন্য নয়। এই ব্যবস্থাপনার থেকে বেরিয়ে আসতে হবে। একজন 100-এ 100 পেয়েছে, আপনি তাকে বাহবা দিলেন। এই বাহবাগুলি অন্য স্টুডেন্টদের সামনে আপনি এমনভাবে দেবেন যে আপনি সকলকে দিচ্ছেন, আপনি সকলের স্যার, আপনি সকলের শিক্ষক। নাম্বার একজনে বেশি পাবে, একজনে কম পাবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তাই বলে আপনি একজনকে এমনভাবে বাহবা দিলেন, বাকি সবার মুখটা মলিন হয়ে গেল। আগামী দিন ও যে ক্লাসে সম্ভাব্যপূর্ণ ভালো ফলাফল করতে পারতো, সেটাও হারিয়ে ফেলবে। অতএব এটা খেয়াল রাখতে হবে, ন্যায় বিচার বজায় রাখতে হবে। পঞ্চমত আমাদের যেটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি, একজন শিক্ষককে সর্বদা অভিভাবক, পরিবার এবং সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাকে হতে হবে সহনশীল, রক্ষণশীল, মানবিক এবং সামাজিক মূল্যবোধ সম্পন্ন একজন দায়িত্বশীল টিচার, শিক্ষক। যদি আপনি সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার বাড়িতে কোনো সময় যদি ঝগড়াও হয়, ওই ঝগড়াটা বাড়ির মধ্যেই থাকবে, রাস্তায় আসবে না, স্কুলে আসবে না, স্টুডেন্টদের মধ্যে তার প্রভাব আসবে না। আর যদি আপনি সামাজিক কাজকর্মে যুক্ত না থাকেন, তখন দেখা যাবে যে আপনি বাড়িতে ঝগড়া করে ক্লাসে এসেছেন, ওই ঝগড়ার যে প্রতিক্রিয়া সেটা আপনি স্টুডেন্টদের উপরে প্রয়োগ করছেন, স্কুলের উপরে দেখাচ্ছেন, অন্য কলিগদের সাথে করছেন। একটা অবাস্তব বিষয়। অতএব আপনাকে সামাজিকভাবে সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে হবে সর্বক্ষেত্রে। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ আদর্শবান টিচার, আদর্শবান শিক্ষক। আমরা যেন সকলে আদর্শবান শিক্ষক হয়ে প্রতিটি সন্তানদেরকে, প্রতিটি ছেলে এবং মেয়েকে আমরা শিক্ষা দান দিতে পারি এবং আমরা যেন আমাদের এই গুরু দায়িত্ব পালনে সচেষ্ট থাকি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে সুমতি ও সুতৌফিক এনায়েত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।